আবারও রক্তাক্ত পাহাড়, সন্ত্রাসীদের গুলিতে আজ প্রাণ হারালেন বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা। 2 দিনে 9 জনের মৃত্যু। চিরুনি অভিযান শুরু করবে সেনাবাহিনী। এবং কাকো সামান্যতম ছাড় দেওয়া হবে। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত। শিক্ষার্থী এলাকাবাসী দিনভর সড়ক অবরোধ। সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল। ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না, এই বাস বন্ধ। 23 মার্চ কার্যকরী কমিটির বৈঠকে অংশ নেওয়া নিশ্চিত নয় ডাকসু ভিপির। সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে, তারা যদি মনে করে যে না এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয়, তাদের জন্য পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত, তাহলে আমি সেটা করব। পুনর্নির্বাচনের সুযোগ নেই বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো ধরনের সম্ভাবনাই আর নেই। এবং চলতি অর্থ বছরে জিডিপি হবে 8.13%। বর্তমানে মাথাপিছু আয় 1909 মার্কিন ডলার। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাঙামাটির 2 উপজেলায় গেল 24 ঘন্টায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে 9 জন। এদের মধ্যে বাঘাইছড়ি ঘটনায় আহত সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেন চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। অন্যদিকে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি চঞ্চঙ্গা আজ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। 2টি হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে পাহাড়ে। সন্ত্রাসীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে 8 জন নিহত হওয়ার 24 ঘন্টা না পেরোতেই দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা। আমাদেরকে অস্ত্র ঠেকাই রাখার পর শেষ মুহূর্তে ওনারা গুলি করে চলে গেছে। এর আগে সোমবার বাঘাইছড়ি উপজেলার মাচালং, বাঘাইহাট ও কংলাক ভোট কেন্দ্র থেকে নির্বাচনী কাজ শেষে ফেরার পথে 9 কিলো এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 8 জন নিহত ও 25 জন আহত হন। গুরুতর আহতদের চট্টগ্রাম ও ঢাকা সিএমএইচে পাঠানো হয়। গতকালকে রাতে আমরা 7 জনকে ঢাকা সিএমএইচে পাঠিয়েছি। ঢাকা সিএমএইচে এখন তাদের অপারেশন করা হচ্ছে। যতদূর আমরা জানি তারা সবাই ভালোর পথে। এখানে 3 জনের অস্ত্রোপচার হচ্ছে। পরপর 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ব্রাশ করার পর তো সব অন্ধকার হয়ে গেছে, কোনো প্রশাসন নাই। আমরা চিল্লাচিল্লি করতেছি, পাহাড়িরা প্রাণী গুলি করছে। গুলি করার হতালে অনেক আমার শাড়িটা দিয়ে গেছে। খরচ করে আসার কিছুক্ষণ পরে ওই গাড়িটি মাঝখানের গাড়িটা ফায়ার হয়েছে, মানে আগুনের মতো গুলো পড়তেছে। আমরা সামনে ছিলাম। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান সন্ত্রাসীদের ধরতে চলছে চিরুনি অভিযান। কালকে থেকে আমরা কম্বিং অপারেশন শুরু করেছি এবং আমরা যেটা খবর পাচ্ছি যে তারা সন্ত্রাসী যারা এই আক্রমণটা ঘটিয়েছিল তারা এলাকা ছেড়ে অলরেডি পালিয়েছে। বাট আমরা যত সম্ভাব্য যে সমস্ত জায়গায় তাদের অবস্থান হতে পারে সেই সমস্ত জায়গায় আমরা খুঁজে দেখছি এবং আমরা একটা কম্বিং অপারেশন করছি এবং কাকো সামান্যতম ছাড় দেওয়া হবে না। এদিকে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। তবে স্থানীয়রা সন্ত্রাসী হামলার জন্য আঞ্চলিক উগ্রপন্থী দলগুলোকে দায়ী করছেন। অভি ইসলাম, টিভি। দর্শক, রাঙামাটিতে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। সোহেল, হামলাকারীদের ধরতে সেনাবাহিনী চিরুনি অভিযান সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। রাঙ্গামাটির 2টি উপজেলা বাঘাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলায় যে 2টি হত্যাকাণ্ড হয়েছে, সেই 2টি হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক জানিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত রয়েছে এবং পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাদের শীঘ্রই গ্রেপ্তার করার জন্য চিরুনি অভিযান চালানো হবে। এই ইতিমধ্যে বাঘাইছড়িতে যে 6 জনের ময়না তদন্ত হয়েছে তাদেরকে
স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। রাতে তাদেরকে দাফন করা হবে। অপরদিকে বিলাইছড়ি উপজেলা সভাপতি আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তনসিঙ্গার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাতেই তার দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত মামলা হয়নি। এই দুটি ঘটনার জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন। আহমিদা, ধন্যবাদ আপনাকে। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা সোহেল। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের উপর গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন কর্মকর্তাদের দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের বলেন এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। এ সময় আহতদের চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন CEC। বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মতিউর রহমান সহ সংশ্লিষ্টরা তার সঙ্গে ছিলেন। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ তো মানুষের জীবন নিয়ে হয় না। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে, কে করেছে, তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের নির্দেশ থাকবে। বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিবেদনকে একপেশে উল্লেখ করে তা প্রত্যাখ্যানের কথা জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত ছাড়াই বিভিন্ন সংস্থার মন গড়া তথ্য দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন 30 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। তথ্যমন্ত্রী এ সময় যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। আমি মনে করি বাংলাদেশের হিউম্যান রাইটস সিচুয়েশন খুব ভালো। আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের নিজেদের হিউম্যান রাইটস সিচুয়েশন নিয়েও একটু নজর দেওয়া প্রয়োজন আছে। যুক্তরাষ্ট্রকে যে ইউএনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল তাদের হিউম্যান রাইটস সিচুয়েশন নিয়ে সেখানে দেখভাল করার, সেখানে তদন্ত করার, সেটি যুক্তরাষ্ট্র রিজেক্ট করেছে। প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আবারও উত্তপ্ত রাজধানীর রাজপথ। ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। সড়ক নিরাপত্তার দাবিতে 8 দফা দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় রামপুরা কুড়িল সড়ক। দুর্ভোগে পড়েন পথচারীরা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। সড়কে এই বিক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভের। সড়ক ব্যবস্থার দীর্ঘদিনের অনিয়ম আর ট্রাফিক ব্যবস্থার উদাসীনতার বিরুদ্ধে এই আন্দোলন। ক্ষোভ ছাপিয়ে একসময় দ্রোহের আগুনে পড়ে ঘাতক বাস। তবে অন্যান্য দুর্ঘটনার মতো এবারও টিকিটিও ছোঁয়া যায়নি চালকের। অন্যান্য দিনের মতো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রগতি সরণির বসুন্ধরা যমুনা গেটের উল্টা পাশে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহন কেড়ে নেয় আবরার আহমেদ চৌধুরী নামে এক শিক্ষার্থীর প্রাণ। আবরার বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। ট্রাফিক সপ্তাহ চলাকালে এর দায় ট্রাফিক কর্তৃপক্ষ এড়াতে পারে কিনা প্রশ্ন ছিল বিক্ষোভকারীদের। জেব্রা ক্রসিং দিত রাস্তা পার হলো, জেব্রা ক্রসিং এ রক্ত কেন? রক্ত কেন? এই যে আজকে আমাদের ছোট ভাই একটা মারা গেছে, কালকে আরো মারা যাবে, এভাবেই তো চলতে থাকবে। এদেশের তো কোনো জাস্টিস নাই, কিচ্ছু নাই। আপনাদের যদি মনে হয় আপনাদের আরো লাশ লাগবে নিয়ে যান, তারপরে এই জায়গাটা নিশ্চিত করে যান। 4 বছর ধরে এখানে একটা ফুট ওভার ব্রিজ হওয়ার কথা, সেই ব্রিজটা এখন পর্যন্ত কেন হয়নি? ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। পরে দফায় দফায় শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন মেয়র। ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না, এই বাস বন্ধ। যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 2 থেকে 3 মাসের মধ্যে এখানে আব্বারের নামে একটি ব্রিজ হবে। যদিও মেয়রের আশ্বাসে আশ্বস্ত হতে না পেরে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আশ্বাস নয়, বাস্তবায়ন চায় বিক্ষুব্ধরা। বেপরোয়া যান চলাচল এবং ট্রাফিক আইন না মানা, ড্রাইভারদের অদক্ষতার কারণেই সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। আর কত প্রাণ হারালে টনক নড়বে কর্তৃপক্ষের, এমন প্রশ্ন শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। আমরা চাই বাস্তবায়ন, আমরা কারো কোনো মন গড়া গল্প শুনতে আসি না এখানে, আর এটা কোনো নাটক না।
এটা যাতে এইবার ফর রিয়েল ইমপ্লিমেন্ট করা হয়, শুধু প্ল্যানিংয়েই না থাকে, উই ওয়ান্ট ইমপ্লিমেন্টেশন। এই 8 দফা দাবি মেনে নিতে হবে যে লাশ পড়বে কি পড়বে না, কোনো কর্মসূচি তাহলে আমরা রাজপথ ছাড়বো না। প্রত্যেকদিন হাজার হাজার স্টুডেন্ট বাস থেকে নামে রাস্তা পার হয়ে আসে, এই জায়গায় আমাদের একটা ফুট ওভার ব্রিজ থাকা একদম মাস্ট। আমরা এটার প্রতিকার চাই, আমাদের 8 দফা মানতে হবে। সড়ক দুর্ঘটনার পর প্রগতি সরণের দুপাশে সড়ক অবরোধ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা। পায়ে হেঁটে কিংবা বিকল্প যানে গন্তব্যে পৌঁছেন এই পথের যাত্রীরা। সড়কে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে বিকেলে একাত্মতা ঘোষণা করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। আজকে আমার ভাই বোনের উপর যেন কোনো আঘাত না আসে, সেই জন্য আমি এখানে এসেছি এবং আমি পুলিশ কর্মকর্তা সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের বলবো, আমার ভাইরা এখানে যেই দাবিতে আন্দোলন করতেছে এটি একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি। বুধবার সকাল থেকে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে দিনভর আন্দোলন শেষে সড়কে বিক্ষোভের সাময়িক সমাপ্তি টানেন বিক্ষোভকারীরা। যারা আমাদের সাথে শরিক হয়েছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শিক্ষার্থীদের চাওয়ার উপরে দায়িত্ব গ্রহণ নির্ভর করছে বলে জানালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। দুপুরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিভিন্ন সংগঠন পুনর্নির্বাচনের দাবি জানালেও শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী কাজ করবেন তিনি। এদিকে উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ জানিয়েছেন, ছাত্র সংগঠনগুলোর পুনর্নির্বাচনের দাবি সত্ত্বেও নতুন করে ভোট নেওয়ার সুযোগ নেই। জানাচ্ছেন সোহেল রানা। প্রায় 29 বছর পর বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন 11 মার্চ অনুষ্ঠিত হলেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নতুন করে ভোটের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে ছাত্রদল। এ সময় ডাকসুর পূর্ণ নির্বাচন সহ 5 দফা দাবি তুলে ধরে ছাত্র সংগঠনটি। এই যে প্রহসনের নির্বাচন, এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। এদিকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ থাকলেও নবনির্বাচিত ভিপি জানালেন, শিক্ষার্থীরা যা চাইবেন তাই করবেন তিনি। সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে, যদি তারা চায় যে নূর ডাকসুর এই নির্বাচনে যাই হয়েছে সেখানে ভিপি হিসেবে দায়িত্ব নেবে, তাহলে দায়িত্ব নেব। তারা যদি মনে করে যে না, এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয়, তাদের জন্য পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত, তাহলে আমি সেটা করব। তবে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি। বিভিন্ন রকমের আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটবে। তাদের প্রতি আমার আহ্বান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে একটু আপনারা তাকান। বেশিরভাগ ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবি জানালেও সুযোগ নেই বলে জানালেন উপাচার্য। নির্বাচন পুনরায় নেওয়ার কোনো ধরনের সম্ভাবনাই আর নেই। ডাকসু যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি আহ্বান হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। তবে আগামী নির্বাচনে দাবিগুলো বিবেচনা করা যেতে পারে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোহেল রানা, আরটিভি, ঢাকা। চলতি অর্থ বছরে জিডিপি ধরা হয়েছে 8.13%, যা গেল অর্থ বছরে ছিল 7.86%। আর মাথাপিছু আয় হবে 1,909 মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর দেয়া প্রথম 8 মাসের তথ্য বিশ্লেষণ করে জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর বৈঠকে এসব জানানো হয়। বৈঠকে 1,65,000 কোটি টাকা সংশোধন করে 2019 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। মারফ্রেজা রিপোর্ট। 4,64,573 কোটি টাকার বাজেট নিয়ে 2018-19 অর্থ বছরের যাত্রা শুরু করে সরকার, যার মধ্যে চলতি অর্থ বছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 446টি প্রকল্পের 1,73,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। NEC চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এডিপি থেকে 8,000 কোটি টাকা বরাদ্দ ছাঁটাই করে সংশোধিত এডিপির আকার 1,65,000 কোটি টাকার অনুমোদন দেয় NEC। সেই সঙ্গে চলতি বছরে জিডিপির পাশাপাশি মাথাপিছু আয়ের হিসেবও তুলে ধরেন অর্থমন্ত্রী। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%, যেটা গত বছর ছিল 7.86%। মাথাপিছু আয় $1,909, 1751 থেকে আমাদের মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম আমরা যেটা বলি, এটা $1,909। বৈঠকে কৃষি জমি জলাধার ঠিক রেখে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া, প্রতিটি জেলা উপজেলাকে মাস্টার প্ল্যান ও কাজে গতি আনা সহ বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান। প্রত্যেক জেলা উপজেলা ভিত্তিক যেন মাস্টার প্ল্যান থাকে, যেমন LGD আছে, LGD শুড হ্যাভ প্রত্যেকটা উপজেলার
তার সার্বিক একটা পরিকল্পনা বই তার হাতে। তিনি বলেছেন যে এটা যেন একটা সার্বিক আপ টু ডেট প্রকল্প ম্যাপ থাকে। শিল্প কারখানাকে খাত অনুযায়ী আলাদা করে ভিন্ন ভিন্ন জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। তালিকা তৈরি করে ওই ম্যাপের সঙ্গে যেন মিলিয়ে দেয়। মারফরেজা, RTV, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে বুধবার, এমনটি জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী। তিনি জানান, বুধবার সিঙ্গাপুর সময় সকাল 10টায় বাইপাস সার্জারি করবেন চিকিৎসক ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সিভাস্টিন কুমার স্বামী। আবু নাসার রিজভী বলেন, সেতুমন্ত্রী রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওবায়দুল কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। জাতীয় নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন দিয়ে রাজনীতি থেকে ছিটকে পড়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। দুপুরে রাজধানী বেইলি রোডে মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দলটির অবস্থা মুসলিম লীগের চেয়েও করুণ হবে। অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা নেই বলেই নির্বাচন বর্জন করে ষড়যন্ত্রের পথ খুঁজছে বিএনপি। 2014 সাল নির্বাচন করলো না, আবার এই নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন দিয়ে আজকে তারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে। এই কিছুক্ষণ আগেও দেখলাম এই এক্সপেল করতেছে, কেউ পদত্যাগ করতেছে। কঠিন একটা অবস্থা। কেন এই অবস্থা ওরাই সৃষ্টি করেছে? বিএনপি এই দেশের মানুষের বিরোধী একটি দল, সেই দলে থাকা থেকে আর দেশের জন্য কল্যাণ কোনো কাজ করা যাবে না বিদায়ী এই দল থেকে অনেকেই পদত্যাগ করে চলে যাচ্ছেন। আওয়ামী লীগ কখনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়ানোর জন্য চাপ সৃষ্টি করবে এই ধরনের নীতিতে বিশ্বাসী নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 1 এপ্রিল ধার্য করেছেন পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা 9 নম্বর বিশেষ আদালত। জজ শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির ছিলেন বেগম জিয়া। 4 বছর ধরে অভিযোগ গঠনের শুনানি চললেও অব্যাহতি চেয়ে আবেদন না করায় তার আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বেগম জিয়া। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 9 ডিসেম্বর রাজধানী তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। এদিকে বেগম জিয়া প্রচণ্ড অসুস্থ এবং বমি করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত অসুস্থ এবং তার চিকিৎসা হচ্ছে। উনি তো বলেছেন যে পিজিতে তার কোনো চিকিৎসা হয় না, তাকে আমরা বেসরকারি হাসপাতালে দেওয়ার কথা বলেছি, বিশেষায়িত হাসপাতালে দেওয়ার কথা বলেছি, সেটা এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়। দুর্নীতি দমন কমিশনে করা মামলায় বিনা দোষী 3 বছর কারাভোগ করা জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক। আজ আদালতের অনুমতি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করে সংস্থাটি। দুদকের কৌশলী খুরশিদ আলম খান বলেন, যেহেতু জাহালমের ঘটনাটি হাইকোর্টে বিচারাধীন, তাই এ বিষয়ে সিনেমা নির্মাণ করা যায় না। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি এবং সে দেশে ভ্রমণে যাচ্ছেন এমন বাংলাদেশি নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝুঁকি এড়াতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আগে জেনে তারপর চলাচলের পরামর্শ দেওয়া হয়। যে কোনো প্রয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশি হাই কমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য 614244725544 এবং 614501730335 এই নম্বরে ফোন করতে বলা হয়েছে। গেল শুক্রবার নিউজিল্যান্ডের বর্বর ঘটনার পর এই বিজ্ঞপ্তি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ হয় গাজীপুরে। এই যুদ্ধে মহানায়ক হিসেবে ইতিমধ্যে স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ওই দিন হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী জনতার লড়াইয়ে
পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন নিয়ামত আলী, মনু খলিফা ও হুরমত আলী। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কানু মিয়া। দিনটি বাঙালির মুক্তিতে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে বলে মনে করেন স্থানীয়রা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন, ১৯ মার্চের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলে ইতিহাসের অনেক বিভ্রান্তি দূর হবে। আমার ভাই শহীদ হয়েছেন, স্লোগান আছি তাদের মধ্যে থেকে যদি তাদের ছেলে মেয়ে আছে তাদেরকে মুক্তিযুদ্ধের কোঠায় আমাদের জননেত্রী শেখ হাসিনা চাকরি দিতেন, তাহলে আমাদের অনেক উপকার হতো। আমার তো নাম তো কেউ কয় না, কোনো সময় কয় না, তাইলে আমার একটা কিছু করে দিব, মানে তো আমার ওষুধ বড়ি লাগে, আমি ওষুধ করে থাকি। ঐতিহাসিক কারণেও এই 19শে মার্চের এই রাষ্ট্রীয় স্বীকৃতি আবশ্যক, যাতে সরকার জাতীয়ভাবে এই দিবস পালনের জন্য স্বীকৃতি দেয়। পদ্মা সেতুতে রোডওয়ের স্ল্যাব বসানো শুরু হয়েছে। সকালে সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের মাঝে 7F স্প্যানে বসানো হয়েছে প্রথম রোডওয়ে স্ল্যাব। প্রতিটি স্প্যানে ৭৪টি মতো স্ল্যাব বসানো হবে। গোটা সেতুতে বসবে ২,৯৩১টি। জাজিয়া ও মাওয়া প্রান্তে এই মুহূর্তে প্রস্তুত আছে প্রায় ৫০০টি রোডওয়ে স্ল্যাব। এদিকে আগামী ২১শে মার্চ সেতুর ৮ম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তুরাগ নদীর দুই তীরে আজ সারাদিনে ১.৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সব ধরনের চাপ ও বাধা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান যাওয়ার কথা জানালেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। রাজধানীর গাবতলীতে আমিনবাজার ব্রিজের উত্তর পাশে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। নদীর পূর্ব পাড়ে মিরপুর দারুসালাম থানাধীন বড়বাজার ও আশপাশের এলাকায় কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান বাদ দিয়ে ৩১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছুটা ভালো হইব, কিছুটা খারাপ হইব। গরিবদের জন্য খারাপ হইব, ব্যবসায়ীদের জন্য আরো ব্যবসা করতে পারবে ভালো হইব। দুপুরের দিকে দুটি এক্সাভেটরের একটি দিয়াবাড়ি পালপাড়া ঘাট পার হয়ে উচ্ছেদ চালানোর উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়। ভাটার কারণে নদীতে রাখা মালবাহী জাহাজগুলো সরানো যাচ্ছে না বলে দাবি ছিল স্থানীয়দের। জোয়ার আসবে ৯টা বাজে সব যাবে, বলতে তবে যে জাহাজ মাছ সব আটকান পড়তেছে এই কারণে। তবে অভিযানে এখনো পর্যন্ত বড় ধরনের বাধার মুখোমুখি হতে হয়নি বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তেমন উল্লেখযোগ্য কোনো প্রতিবন্ধকতা আমরা পাইনি। কেউ আইনানুগ বিষয় নিয়ে যদি কেউ আসে, যেমন ইতিমধ্যে কয়েকটি স্থাপনার ক্ষেত্রে একজন মালিক উনি এসেছিল যে উচ্চ আদালতের একটি স্থগিতাদেশ নিয়ে, আমরা সেই ক্ষেত্রে কাগজ আমরা পড়েছি, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছি আমরা, এবং সেই স্থগিতাদেশ দেখে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত আমরা সেটা উচ্ছেদ থেকে আমরা বিরত থাকছি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। দুপুরে শুরু হওয়া এই অভিযানে মহাসড়কে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, বানিয়াঝুরি, মহাদেবপুর, বঙ্গইল ও পাটুরিয়া সহ বিভিন্ন এলাকায় ২,০০০ অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে সড়ক ও জনপদ বিভাগ। চলমান অভিযানে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ফারুকী। উচ্ছেদ কার্যক্রমের একটা কন্টিনিউয়াস অংশ এটা আমরা এখানে বিভিন্ন অবৈধ যেগুলো স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদ চেষ্টা করছি। এই উচ্ছেদকালীন কিছু বাধা তো থাকেই স্বাভাবিকভাবে, সেইগুলো বাধাগুলোকে আমরা অতিক্রম করে চেষ্টা করছি যাতে 4 লেনের রাস্তা, এখানে 6 লেনের রাস্তা হবে, সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি যাতে রাস্তাটা দ্রুত আগামী 2 মাসের মধ্যে এখানে কাজ শুরু হবে, সেটা করার চেষ্টা করছি। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধার ধাপের হাটে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মহিলা সহ 3 যাত্রী প্রাণ হারান, আহত হন আরও 8 জন। সকালে বগুড়া রংপুর মহাসড়কের ধাপের হাট এলাকায় 5 স্টার মোড়ে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটিকাটা ও দামুরহুদার কাঁঠালতলায়
আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। নাটোরের সিংড়ায় পণ্যবাহী ট্রাক চাপায় মাসুদ রানা নামের এক ব্যবসায়ী নিহত হন। অপরদিকে মাগুরা ফরিদপুর মহাসড়কের হলিনগর এলাকায় বাস চাপায় নসিমগঞ্জ চালক মারা গেছেন। নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন কমপক্ষে 12 জন। সকালে দুর্গম চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় বালুচর গ্রামের ইকবাল ও মির্জারচর এলাকার আমানুল্লাহ। ঘটনার পর থেকে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের দোকান কর্মচারী সহ সন্দেহভাজন 4 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় ভোর রাতে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইয়াসিন আরাফাত নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি পুলিশের। এই সময় 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন আহত হন। পুলিশ জানায় ভোরে সদর ইউনিয়নের হাবিরছড়া পাহাড়ি এলাকায় অভিযানে গেলে পুলিশ ও মাদক কারবারি 2 গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তা এসআই বোরহানুদ্দিন ভূঁইয়া, এএসআই সঞ্জীব দত্ত, কনস্টেবল শুক্কুর আহত হন। এই সময় 10,000 পিস ইয়াবা, 2টি দেশীয় তৈরি এলজি ও 9 রাউন্ড তাজা কার্তুজ এবং 15 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে আহত পুলিশ সদস্যদের সঙ্গে গুলিবিদ্ধ ইয়াসিনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের 25টি জেলায় বছরব্যাপী ডিজিটাল পাবলিক লাইব্রেরি বিষয়ক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের আওতায় এই ক্যাম্পেইন চালাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিল। চলো গ্রন্থাগারে চলো, দেখি সম্ভাবনার আলো স্লোগানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পাবলিক লাইব্রেরির মহাপরিচালক আশিস কুমার সরকার। বছরব্যাপী এই কার্যক্রমে 5 লক্ষ নতুন গ্রন্থাগার ব্যবহারকারী সৃষ্টি হবে বলে আশা করেন আয়োজকরা। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম, লাইব্রেরিজ আনলিমিটেডের প্রোগ্রাম ডিরেক্টর কাস্টি ক্রাসফোর্ড উপস্থিত ছিলেন। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবারও রক্তাক্ত পাহাড়, সন্ত্রাসীদের গুলিতে আজ প্রাণ হারালেন বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা। 2 দিনে 9 জনের মৃত্যু, চিরুনি অভিযান শুরু করবে সেনাবাহিনী। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত, শিক্ষার্থী এলাকাবাসী দিনভর সড়ক অবরোধ। সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল। 23 মার্চ কার্যকরী কমিটির বৈঠকে অংশ নেওয়া নিশ্চিত নয় ডাকসু বিপির। পুনর্নির্বাচনের সুযোগ নিয়ে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং চলতি অর্থ বছরে জিডিপি হবে 8.13%, বর্তমানে মাথাপিছু আয় 1,909 মার্কিন ডলার। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digital। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।